This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে টিভি9 স্পেশালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জুরা। দেখুন, তৃণমূল কংগ্রেসের অন্দরে কোন দল এ আর নতুন কি, কিন্তু সেই কোন দল যখন দলের অস্বস্তি বাড়িয়ে তোলে তখন তা নিয়ে তো ভাবতেই হয়। এই যেমন ধরুন, তিহার জেল থেকে বীরভূমের বীর ঘরে ফিরলেন, আর তার সঙ্গে 5 দিন পর দেখা করলেন যিনি এই গত 25 মাস ধরে বীরভূমের দায়িত্ব সামলাচ্ছিলেন। আবার অনেকেই প্রশ্ন করছেন, ভাঙড়ের তাজা নেতা এখন কি দলের বোঝা? এলাকার সাংসদ আবার বলছেন দলের মধ্যে গদ্দার হটাও। ওদিকে আবার দলের অনুমতি না নিয়েই সিনেমা বানিয়ে ফেললেন দলের যুবনেত্রী। তাহলেই বুঝুন ঘোর ডামাডোল। গত লোকসভা নির্বাচনে শহর কেন্দ্রিক ফল মোটেই ভালো ছিল না তৃণমূলের। গোদের ওপর বিস্ফোরা হলো আরজি করের নৃশংস ঘটনা, যেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আমরা সকলেই দেখেছি। সময়টা মোটেই ভালো যাচ্ছে না তৃণমূলের। 26-এর বিধানসভা নির্বাচন, সেটাও বেশি দিন বাকি নেই। শীর্ষ নেতৃত্ব যতই একসঙ্গে চলার কথা বলুক না কেন, সে কথা শুনছে কে, মানছে কে? এই ডামাডোল এখন শাসক দল কিভাবে সামলায় সেটাই তো দেখার। আর এই ইকুয়েশনই আজকে টিভি9 স্পেশালে। বীরভূম থেকে শুরু করা যাক, চলুন। আজকে রাজনৈতিক কোনো কথা আলোচনা হয়নি, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হলো। কেন দেখা করবো? 100 বার দেখা করবো। ও সভাধিপতি পার্টির কি ব্যাপার আমি তোমাদের কাছে আলোচনা করব? প্রথমজন বারবার বলছেন অনুব্রত মণ্ডল তার দাদা অভিভাবক, অথচ সেই অভিভাবক জেলায় ফেরার 5 দিন পর তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কাজল শেখ। শেষমেশ তৃণমূলের বীরভূম জেলা সভাপতির সঙ্গে বৈঠক সেরে জেলা সভাধিপতি বলছেন তার সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি। কিন্তু সেই একই দিন কেষ্ট মণ্ডলের সঙ্গে বৈঠক সেরে আশিস বন্দ্যোপাধ্যায়ের মুখে অন্য কথা। কেষ্ট মণ্ডলের সঙ্গে সাংগঠনিক কথা হয়েছে বলে দাবি করলেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক। এই প্রেক্ষাপটে জেলা রাজনীতিতে প্রশ্ন উঠেছে, তবে কি সাংগঠনিক বিষয়ে কাজলকে এড়াচ্ছেন অনুব্রত? আশিস বন্দ্যোপাধ্যায় তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ সেরে জানালেন রাজনৈতিক বিভিন্ন আলোচনা হয়েছে। কাজল শেখ তিনি জানালেন শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তাহলে কি অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায় এবং কাজল শেখ দুজনের সাথে দুরকমভাবে কথা বলেছেন? সূত্রের খবর, চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে কলকাতায় এসেছেন অনুব্রত মণ্ডল। তার 2 দিন আগে অবশ্য কলকাতা ঘুরে গিয়েছেন কাজল শেখ। কলকাতায় আসা নিয়ে কাজলের মুখেও চিকিৎসার কথা। তবে বীরভূমের স্ট্রংম্যান অবশ্য বার্তা দিয়েছেন জেলায় সংগঠন স্ট্রং করতে কোনো ভেদাভেদ করা যাবে না। কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, যে যেখানে আছে এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে। অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, টাঙ্গা নিতে এসো না, আমি চুল করে বসে নাই। যারা সুটপুকের সাক্ষী ছিল তাদের বিপক্ষে গিয়ে সিপিআইএমের হাত ধরে, হারমাদদের হাত ধরে তাদের সাজা না হয় সেই জন্য চলে গিয়েছিল। তারাই বর্তমানে কিষাণ মান্ডিতে বসে কিছু মানুষকে নিয়ে একটা চক্রান্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে আমি বলেছি। কাজল কেষ্ট টানাপোড়েনের মধ্যে জেলা রাজনীতিতে জল্পনা বেড়েছে বীরভূমের তৃণমূল মুখপাত্রের মন্তব্যে। কাজলকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেষ্ট ঘনিষ্ঠ নেতার। আশিস দা সিনিয়র নেতা, আমি আমার বাবার সঙ্গে যেভাবে কথা বলবো, আমি আমার কাকার সঙ্গে যেভাবে কথা বলবো, নিশ্চয়ই আমার একটা জুনিয়র ততটা প্রায়োরিটি পাবে না। একটা বরিষ্ঠ নেতা, 2 জন বরিষ্ঠ জেলার, তেনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, সেখানে তো দুটো একটা কথা হতেই পারে, কিন্তু বাকি সবার সঙ্গে সৌজন্য বিনিময় ছাড়া কিছুই নয়। প্রত্যাবর্তনের পরেই যেন লালমাটির জেলায় বীর সংঘাত। অনুব্রত কাজলের সমীকরণ এবং তা নিয়ে তৃণমূলের একাংশের মন্তব্যকে হাতিয়ার করেছে বিরোধীরা। কালী পুজোর পরে তৃণমূলের রক্তগঙ্গা বইবে। তৃণমূলে বীরভূম জেলায় সর্বত্র নিজেদের মধ্যে মারপিট হবে। আগামী সময় কি হবে জানি না, কোর কমিটি আগামী সময় থাকবে কিনা জানি না। মমতা ব্যানার্জি যা নির্দেশ দিয়ে গেছেন যে ভাই লুট যা হবে তার ভাগ যাতে শেষ অবধি পৌঁছায়, সেটা সবাই মিলে দেখতে হবে। আর লুট সুষ্ঠুভাবে চালানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এই কথাটা তো তারা বেরিয়ে এসে বলতে পারবেন না, সেই জন্য এক একজন এক এক রকম বলেছেন।
এই প্রেক্ষাপটে বীরভূমে তৃণমূলের কোর কমিটি চালাবে না জেলা কমিটির নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে দ্বন্দ্বে শাসক দলের কর্মীরা। কাজল শেখ কোর কমিটির কথা বলেছিলেন, আশিস বন্দ্যোপাধ্যায় জেলা কমিটির কথা বলেছিলেন। সব মিলিয়ে এখন দ্বন্দ্বে তৃণমূলের কর্মীরা। গত 24শে সেপ্টেম্বর জেলায় ফেরেন অনুব্রত। ঘটনাচক্রে সেদিন বীরভূমে ছিলেন মুখ্যমন্ত্রী। নিচুপট্টির বাড়ি থেকে গীতাঞ্জলি স্টেডিয়াম, মাঝের দূরত্ব মেরে কেটে 3.5 কিলোমিটার। জল্পনা ছিল, কিন্তু গত মঙ্গলবার মমতা অনুব্রতর সাক্ষাৎ হয়নি। সূত্রের খবর, চিকিৎসা করাতে কলকাতায় এসেছেন অনুব্রত মণ্ডল। উত্তরবঙ্গ সফর সেরে সোমবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। তারপর কি কলকাতায় বহু প্রতীক্ষিত সেই সাক্ষাৎ হবে? জল্পনা চলছে। অনুব্রত মণ্ডলের হাতে ক্ষমতা হস্তান্তরিত হলে তার বিপক্ষের লোকেরা কি করবেন? তারা আরও একবার সমস্যায় পড়তে পারেন, নাকি অনুব্রত মণ্ডলকে অভিভাবক রেখেই কোর কমিটিতেই আস্থা রাখবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? তার কারণ অনুব্রতর অনুপস্থিতিতে তারা কিন্তু সফলভাবেই কাজ করেছেন বীরভূমে। বীরভূমের পর এবার ভাঙড়ে যাওয়া যাক। তার কারণ সেখানে আবার দলের তাজা নেতা এখন দলের বোঝা। কান পাতলে তো এই কথাটাই শোনা যাচ্ছে। এলাকার দাপুটে নেতা আরাবুল নাকি এখন একেবারে এক ঘরে। ভাঙড়ের ছবিটা কি, সমীকরণটা কি দেখুন। গোষ্ঠী কোথা, আরাবুল ফিনিশ। কোনো মানুষ আরাবুলের চায় না। দুই বাপ বেটায় তোলাবাজি ছাড়া আর কিছু জানে? আমরা তা মনে করি উনি তাজা নেতা নয়, ভাঙড়ের বোঝা। একদিকে একা আরাবুল ইসলাম, উল্টো দিকে শওকত মোল্লার অনুগামীরা। ভাঙড়ে এখন এটাই তৃণমূলের সমীকরণ। ভাঙড়ে তৃণমূলই বলছে আরাবুল গদ্দার। তথাকথিত তাজা নেতা এখন শাসকের বোঝা। প্রশ্ন উঠেছে, আরাবুলকে কেন ভাঙড়ের রাজনীতি থেকে একেবারে ঝেড়ে ফেলতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব? পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে শওকত মোল্লাকে পর্যবেক্ষক করে তৃণমূল। সূত্রের খবর, ভাঙড়ে শওকতের প্রবেশের পর থেকে গোষ্ঠী রাজনীতিতে ক্রমশ কোণঠাসা হতে থাকেন আরাবুল। পরিস্থিতি আঁচ করে আরাবুলের অনুগামীরা শিবির বদলাতে থাকেন। আর লোকসভা ভোটের মুখে গ্রেফতার হওয়ার পর কার্যত এক ঘরে হয়ে পড়েন আরাবুল। মার খান তার একের পর এক অনুগামী। এমনকি আরাবুলের চা চক্রে হামলার অভিযোগ ওঠে শওকত গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূলে থাকাকালীন রেজ্জাক মোল্লা একবার বলেছিলেন, আরাবুল আর ফ্যাক্টর নয়, ট্রাক্টর। 6 মাস জেলে কাটিয়ে ফেরার পর আরাবুলের উদ্দেশ্যে এখন সে কথাই বলছেন ভাঙড়ের একের পর এক তৃণমূল নেতা। এক ধাপে গিয়ে তৃণমূলের কেউ কেউ আরাবুলকে দল থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন। জেল মুক্তির পর আরাবুল ইসলাম বাড়ি ফিরেছেন এবং তারপর থেকেই লাগাতার তিনি শওকত মোল্লা এবং তার অনুগামীদের হুঁশিয়ারি দিচ্ছেন। অপরদিকে শওকত মোল্লা এবং তার অনুগামীরা আরাবুলের বিরুদ্ধে নানা রকম মন্তব্য করে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছেন। আমাদের দিদি এবং অভিষেক দাকে অনুরোধ করব, ওনাকে দল থেকে সাইড করা হোক। ওনাকে যত শিগগিরই তাড়াবে ভাঙড়ের মহিলারা সুরক্ষিত থাকবে। এই পাওয়ারের বলে উনি যেমন তোলাগুলো তুলেছেন, তার সঙ্গে সঙ্গে মহিলাদের সঙ্গে অপ্রীতিকর কার্যকলাপ চালিয়ে গেছেন। এই প্রেক্ষাপটে ভাঙড়ে গিয়ে আরাবুলের নাম না করে তাকে গদ্দার বলে আক্রমণ করেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। ভাঙড়ের গদ্দারকে চেনাতে মির্জাফরের প্রসঙ্গ টেনে আনেন শওকত। নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে, তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। গদ্দার হটাও, সাউথ 24 পরগনা বাঁচাও। যারা দলের নাম বিক্রি করে যারা পিছন থেকে গদ্দারি করে তারা তো গদ্দারি। মির্জাপুরের নাম তো আজকেও কেউ বাংলা থেকে ভুলে যায়নি। ভাঙড়ের রাজনীতিতে আরাবুল এতটাই একা হয়ে পড়েছেন যে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে তিনি ঢুকতে পারেন না। অভিযোগ, তাকে নিষ্ক্রিয় করে সহ সভাপতিকে ইনচার্জের দায়িত্ব দিয়েছেন শওকত। আইএসএফ এর হাতে ভাঙড়টা তুলে দিল, সেই ভাঙড়টাকে উদ্ধার করলো কে? শওকত মোল্লা, অবজারভার। ওর মতন লোক দলে থাকলে দল শেষ হবে। এখন শওকত মোল্লার অনুগামীরা রাগঢাক না রেখে আরাবুলকে দুর্নীতিগ্রস্ত, জমি মাফিয়া, গদ্দার বলে তুলনা করছেন। 10 মিনিটকে 10 বছর টাইম দিলাম, ওর মতন আরাবুলের এই খালে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। 2006-এর বিধানসভা ভোটে প্রবল বাম দাপটের মধ্যেও ভাঙড় থেকে তৃণমূলের বিধায়ক হন আরাবুল। পরের বার অবশ্য হেরে যান। এরপর আর তিনি তৃণমূলের টিকিট পাননি। গত লোকসভা ভোটে আরাবুলকে ছাড়াই ভাঙড় থেকে তৃণমূল 87,000 ভোটের লিড পায়। সেই নজির তুলে ধরে আরাবুল বিরোধীরা তাকে দলের বোঝা বলতেও দ্বিধা করছেন না। তিনি 2021-এ এই নির্বাচনে বিরোধিতা করেছে, 2016 সালের নির্বাচনে বিরোধিতা করেছে,
24 সালের যে নির্বাচন, তার যে কটা সহচর ছিল, তিনি জেলে থাকা অবস্থায় যে সহচরগুলো ছিল তারা সরাসরি দলের বিরোধিতা করেছে, দলকে হারানোর চেষ্টা করেছে। ও তোলাবাজি করেছে পঞ্চায়েতের আগে, যেভাবে ভাঙড়কে বদনাম করেছে বিগত দিনে। শওকত মোল্লা না আসলে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাটা থাক, যেভাবে নিজে হাতে করে আইএসএফ ও ভাঙড়ে তৈরি করেছে। আরাবুল শওকত কোন্দালে ভাঙড়ে আরও তীব্র শাসকের দ্বন্দ্ব। এই প্রেক্ষাপটে শওকতকে পাল্টা আক্রমণের রাস্তা নিয়েছেন আরাবুল। এছাড়া আর উপায় কি? ভাঙড়ের মাটিতে এক হারমাত গত পরশু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুড়িয়ে দাও। এখন দেখার যে আরাবুলকে সরিয়ে দিয়ে সম্পূর্ণভাবে ভাঙড় বিধানসভা এলাকায় শওকত মোল্লাকে দায়িত্ব দিয়ে আদতে তৃণমূল কংগ্রেস কতটা সুবিধা পায়। অর্থাৎ আরাবুল শওকত দ্বন্দ্বে ভাঙড়ে কি ভাঙবে তৃণমূল, সেই নিয়ে জল্পনার মধ্যেই তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়েছে দলেরই এক ছাত্র সংগঠনের নেত্রী, মানে যুবনে যে রাজন্না হালদার 21শে জুলাইয়ের শহীদ মঞ্চে সকলের নজর কেড়েছিলেন। তার ভাষণে টিএমসিপির সেই নেত্রী এখন সাসপেন্ডেড। যে শাস্তির কারণ একটা শর্ট ফিল্ম রিলিজে দলের আপত্তি। দলের অনুমতি না নিয়েই শর্ট ফিল্ম বানানো হয়েছে এমনটাই অভিযোগ। আপত্তির কারণ বিষয়বস্তু আরজিকর, তিলোত্তমা অস্বস্তি। তারপরেও রাজন্না প্রান্তিকের অনর যে দিকে বাধ্য করলো সাসপেন্ড করতে। দল যাই মনে করুক, রাজন্না মনে করেন না যে তিনি শর্ট ফিল্মে অভিনয় করে দল বিরোধী কোনো কাজ করেছেন। পরিষ্কার স্পষ্ট ভাষায় বলছেন তিনি, গোটা উপন্যাসের বিচার করা ঠিক নয়। গতকাল অবশ্য কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন প্রান্তিক চক্রবর্তী। অভিনয় করতে গিয়ে আমি যতটুকু অনুভব করেছি ছবিটার উইমেন এম্পাওয়ারমেন্ট সব থেকে বড় বিষয় গিয়ে বলবো আমি নির্যাতন। আমরা প্রত্যেকেই তো মলেস্টেশনের শিকার হয়ে থাকি কোনো না কোনো জায়গায়। তো কেউ আপোষ করে নেয়, কেউ প্রতিবাদ করে, কিন্তু আমরা দেখাবো এই শর্ট ফিল্মের মাধ্যমে কেউ আপোষ করবে না, সবাই প্রতিবাদ করবে, আর সেই রাইট সবার আছে। দল বিরোধী কাজ, যেটাকে কোট আনকোট দল বিরোধী কাজ বলে দাগানো যায়, সেটা করিনি বলেই মনে হয়। দলের কর্মী হিসাবে তো আমাকে সাসপেন্ড করা হয়নি, আমাকে সাসপেন্ড করা হয়েছে আমার পদ থেকে, যেটা আমি রাজ্যের সহসভাপতি ছিলাম তৃণমূল ছাত্র পরিষদের। এবং দ্বিতীয়, এটা কিন্তু আমি টেম্পোরারি সাসপেনশন হিসেবে দেখছি, কারণ নিচে বলেছে ফার্দার সিদ্ধান্ত নেওয়া হবে ডিসিপ্লিনারি কমিটি ভেবে। আজ সুপ্রিম কোর্টে শুনানিতে রাজন্না প্রান্তিকের সিনেমার প্রসঙ্গ উঠে আসে। এর খানিক পরে সিনেমার মুক্তি আপাতত পিছিয়ে দিলেন রাজন্না প্রান্তিকরা। টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে চিঠি লিখে ছবি মুক্তি আপাতত হচ্ছে না বলে জানিয়ে দিলেন প্রান্তিক চক্রবর্তী রাজন্না হালদার। তবে কুণাল ঘোষ কিন্তু বলছেন, সৃষ্টিতে ব্যক্তির স্বাধীনতা আছে, কিন্তু তদন্তাধীন মর্মান্তিক একটা ঘটনাকে কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তা অনুমোদন করে না, দায়িত্বও নেবে না। মানে বিতর্ক এড়াতেই আগে ভাগে সাসপেন্ড। পক্ষে বলছে কি বিপক্ষে বলছে বা এগুলো আলোচ্য বিষয় নয়। একটা বিষয় তদন্ত চলছে, সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে আরজিকর বা এই তিলোত্তমার বিষয়টিকে এনে এই ধরনের কোনো কাজে দল অনুমোদন করেনি। শুধু ভাঙড়ই নয়, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ওই ব্লকের জি প্লটের অঞ্চল এবং বুথ সভাপতিকে দল থেকে সাসপেন্ড করার পরই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের গোষ্ঠী। দুই গোষ্ঠী জলপাইগুড়িতে আবার তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছে তৃণমূলই। শাসক দলের শ্রমিক সংগঠনের এক নেতা বলছে, বোনাস নিয়ে তাদের বোকা বানিয়েছে দলের চা শ্রমিক নেতারা। সব দেখে কিন্তু মুচকি হাসছে বিরোধীরা। বীরভূমে টানাপোড়েন থেকে ভাঙড়ে গুঁতোগুতি বা রাজন্যার বিদ্রোহ, সুযোগ পেয়ে শাসককে বিধতে কেউ ছাড়ছে না। অনুব্রত ফিরে আসায় মানুষের খুব ক্ষোভ সিবিআই এর উপর। কেন? কারণ অনুব্রতকে চায় না, সন্দীপ ঘোষকে শুলে চড়াতে চায়। কারণ সন্দীপ ঘোষকে চায় না, সেরকম আরাবুল এবং কি যেন ভীমরুল নাকি শওকত, এদেরও কাউকে দেখতে চায় না। এরা মারামারি করবে, রক্তারক্তি করবে, দেখলে বাংলার মানুষ খুশিই হবে, কোনো রাগ হবে না। নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, পিসি তৃণমূল, ভাইপো তৃণমূল, শান্তনু সেন তৃণমূল, সন্দীপ ঘোষ তৃণমূল, সেই রকমই শওকত তৃণমূল, আরাবুল তৃণমূল। আরাবুল একটা ভাঙড়ের পুরনো লোক ছিলেন, শওকত বাইরে থেকে তাকে এনে আউটসোর্স করে ভাঙড়ের মধুভাণ্ডার তার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বলো তো এই কেচাকেচি লেগে গেছে। তৃণমূলের প্রতিটি গোষ্ঠী যে আসলে সমাজ বিরোধী দিয়ে ভরপুর, এই ধরনের ঘটনায় বারবার প্রমাণিত হচ্ছে।
ভাঙড়ে শওকত মোল্লা এবং আরাবুল বলতে পারলাম না, দ্বন্দ্ব ব্যাপক মারপিট আমি জানি না, বলতে পারবো না। ভাঙড়ে শওকত মোল্লা এবং আরাবুল বলতে পারলাম না, দ্বন্দ্ব ব্যাপক মারপিট আমি জানি না, বলতে পারবো না। দেখুন, এক ঘা শুকোতে আর এক ঘা চলে আসছে। তিলোত্তমা ধর্ষণ খুনের আবহে যখন ক্রমশ বেকায়দায় শাসক দল, তখন নিজের ঘরেই অসন্তোষ বেড়েই চলেছে। হাত বাড়ালেই শাসকের ডামাডোল। বীরভূম থেকে ভাঙড় চরিত্রের তো অভাব নেই, এমনকি রাজন্যার মতো কয়েকদিনের ছাত্র নেত্রীও পর্যন্ত নেতৃত্বের দিকে আঙুল তুলছেন, প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ছেন। তবে কি দলের একাংশের প্রতি নিয়ন্ত্রণ কমছে শাসক দলের? যে যা খুশি দলকে বলতে পারে প্রকাশ্যে। ক্ষমতার ভারসাম্যর খেলা আর কতদিন চলবে বীরভূমে? ভাঙড়ে শওকতের পর্যবেক্ষণের দৌলতে গৃহদাহ যে তীব্র আকার নিয়েছে, এসব থেকে বেরোনোর কোনো দাওয়াই আছে কি শাসক দলের? নাকি কোন দলেই অবস্থা আরও কাহিল হবে? এই প্রশ্ন নিয়েই শেষ করি আজকের স্পেশাল 9 উত্তর সময় দেবে।